हेलो दोस्तों, इस वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें, घंटी पर क्लिक कर ऑल सेलेक्ट करें हमारी वीडियो सबसे पहले देखने के लिए। अगर आपको हमारी वीडियो अच्छी लगी तो कमेंट करके जरूर बताएं। खबर শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 5 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। এককালীন অবসর ভাতা বেড়ে 5 লক্ষ। প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার। কাটল শপথ জট, পিছিয়ে এলেন রাজ্যপাল। সায়ন্তিকা রেয়াতকে শপথ বাক্য পাঠ করাবেন কে? লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। চোপড়া থানায় গিয়ে গর্জে উঠলেন শুভেন্দু। সোনার দোকানের কর্মী এবং ব্যাংকের আধিকারিকদের নিয়ে দুর্গাপুরে জরুরি বৈঠক করল পুলিশ। বেআইনি পাথর বোঝাই ট্রাকের দৌড়াতে অতিষ্ঠ 44টি গ্রামের মানুষ। কড়া নির্দেশ হাইকোর্টের। 10 লক্ষ ছাপ্পা মেরে 7 লক্ষে জয়। বিরাট কথা বলে ফেললেন শুভেন্দু। শাসকের মাথায় হাত। কাটল শপথ জট। বিধানসভার অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিল রাজভবন। যাদের থেকে আমি উপকৃত তাদের পাশে দাঁড়াই, মুকুলকে দেখতে গিয়ে জানালেন সৌমিত্র খা। ভোট বাতিলের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপির পরাজিত প্রার্থী অরূপ কান্তি। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অবসরকালে তাদের এককালীন ভাতা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। মুখ্যমন্ত্রী মাধ্যমিক শিক্ষক, এসএসকে এবং এমএসকে শিক্ষাকর্মীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। ওই বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক প্যারা টিচার, এসএসকে, এমএসকে টিচার, একাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড ভলেন্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটরদের এককালীন অবসর ভাতা 2 এবং 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। 60 বা 65 বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তারা। পূর্ব শর্তাবলী এক্ষেত্রে প্রযোজ্য হবে। গত 1 এপ্রিল থেকেই কার্যকর করা হলো এই নয়া নীতি। এতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে বলে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত বিভাগকে সেই মর্মের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বিহারের বেউট জেলে বসে এই রাজ্যের বাংলার বিভিন্ন প্রান্তে শুটআউট, ডাকাতি, খুনের মতো অপরাধ সংগঠিত করত কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। সে এখন এই রাজ্যের সিআইডির হেফাজতে। পুলিশ সূত্রে খবর, গোল্ড লোন প্রদানকারী সংস্থা সোনার দোকান এবং ব্যাংক ডাকাতি করে প্রায় 300 কোটি টাকা সোনা রয়েছে তার কবজায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে সুবোধ সিং এর নামে নানা অভিযোগ। সব দেখে শুনে তৎপরতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের সোনার দোকানে দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটে। সেই ডাকাতির ঘটনাতেও সে জড়িত। সেই ঘটনার পর থেকেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বেড়েছে নজরদারি। সোনার দোকানের কর্মী এবং ব্যাংকের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠক করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠকে নানান সচেতনতামূলক বার্তা দেন এসিপি সুবীর রায় এবং দুর্গাপুর থানার আধিকারিকেরা। পুলিশ জানায়, প্রতিটি সোনার দোকানে সিসি ক্যামেরা ঠিক রাখতে হবে, নিরাপত্তা অ্যালার্ম ঠিক রাখতে হবে। সন্দেহভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে জানাতে হবে। এসিপি বলেন, শুধু আজকেই নয়, এই ধরনের বৈঠক আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে। আমরা সোনার দোকানের কর্মীদের পাশাপাশি ব্যাংকের আধিকারিকদেরও সচেতন করলাম। নিরাপত্তার সমস্ত কিছু ঠিক রাখার পরামর্শ দিলাম। অপরাধ দমন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সব সময় তৎপর রয়েছে। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানেন তৃণমূল কোথায় কি করতে পারে। কেন্দ্রীয় বাহিনী থাকলেও এবারে ভোটে তাকে পরিচালনা করেছে রাজ্য পুলিশ, যার ফলে অনেক জায়গাতেই ছাপ্পা হয়েছে। আর তাই বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেলেও আসন সংখ্যা সেভাবে বাড়েনি। কার্যত ধরাছোঁয়ার বাইরে গিয়ে 7 লক্ষের ভোটে জয়লাভ করেছে তৃণমূলের স্বনামধন্য ভাইপো। কি করে তিনি এই মার্জিনে পৌঁছালেন তা অনেকের কাছেই প্রশ্নের বিষয়। আর এবার রায়গঞ্জের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে ধরেই শাসকের চিন্তা বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন রায়গঞ্জের সভা থেকে ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে ভাইপোর উদ্দেশ্যে কড়া বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এবারের ভোটে কি হয়েছে আপনারা জানেন না।
10 লক্ষ ছাপ্পা হয়েছে আর 7 লক্ষ ভোটে জিতেছে। অর্থাৎ বিগত দিনে যে সমস্ত প্রবাদ প্রতিম নেতারাও এই রেকর্ড মার্জিন ছুঁতে পারেনি, এবার সেটা ছুঁয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূলের ভাইপো। আর এর ফলে স্পষ্ট যে ভোট কিভাবে হয়েছে। ভোটের নামে যে এই ডায়মন্ড হারবারের মতো অনেকে এলাকাতেই প্রহসন হয়েছে এবং তৃণমূল নিজেদের ইচ্ছে মতো মার্জিন বাড়িয়ে নিয়েছে, সেই কথাই এদিন রায়গঞ্জের সভা থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। যার ফলে ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের একটা বড় অংশ এবং ভাইপোর অনুগামীরা যতই বড়াই করুক না কেন, তাদের রাতের ঘুম কার্যত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কেড়ে নিচ্ছেন বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। প্রিয় দর্শক, একটু মন দিয়ে শুনবেন। ইউটিউবের নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি, সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। দলের বিরুদ্ধাচরণ করে ভোটে নির্দল হয়ে লড়াই। বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে শোকজের জবাব চেয়ে দল থেকে সাময়িক বরখাস্ত বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির। চিঠি পেলে উত্তর দেব, টেলিফোনে জানালেন জীবন। বাঁকুড়া লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী সুভাষ সরকারকে মেনে নিতে না পেরে নির্দল হয়ে ভোটের ময়দানে নেমেছিলেন প্রাক্তন বিজেপি নেতা ছাতনার জীবন চক্রবর্তী। বিজেপির সুভাষের বিরোধী একটা অংশ পাশে দাঁড়িয়েছিল জীবনের। সুভাষকে ভোট দেবেন না প্রচারে আওয়াজ তুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা নির্দল প্রার্থী জীবন। তবে ভোটের ময়দানে বিজেপির দ্বন্দ্বে শেষ হাসি ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। রাজ্য বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বিজেপি নেতা জীবনকে শোকজ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশানুসারে 7 দিনের মধ্যে দল বিরোধী এই কার্যকলাপের কারণপত্র দ্বারা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হলো। যদিও এই রকম কোনো চিঠি তিনি পাননি বলে প্রথমে দাবি করলেও পরে তিনি জানান চিঠি পেয়েছেন, জবাব দিতে প্রস্তুত। পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আইবুড়ো ভাতের জমজমাট অনুষ্ঠান। টেবিলে মালা দিয়ে সাজানো ভাতের থালা, সেখানে নানা ধরনের পদ। বিডিও রজনীশ যাদবের গলায় মালা, তাকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন এক তৃণমূল নেত্রী। তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিডিও। সেই অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হতেই নানান জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন। জানা গিয়েছে, এক তৃণমূল কর্মী সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দেন। ঘটনা বর্ধমান 1 নম্বর ব্লকের। সেখানকার বিডিও রজনীশ। সামনেই বিডিও সাহেবের বিয়ে। সেই উপলক্ষে পঞ্চায়েত সমিতির অফিসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো। সেই অনুষ্ঠানের ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কাকুলিতা গুপ্ত বিডিওর কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন। আর বিডিও তার পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন। পরে তিনি খেতে বসেন। অনুষ্ঠানে জেলার অন্য কয়েকজন তৃণমূল নেতা নেত্রীকেও দেখা গিয়েছে। তৃণমূলের দাবি এটা নিছকই সৌজন্য। আর বিডিও বলেন, ওই নেত্রী মায়ের মতো, তাই প্রণাম করেছি। বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে ছবি রিপোস্ট করে লেখেন, কি আশ্চর্য, পঞ্চায়েত সমিতির অফিসে ব্লক তৃণমূল নেতৃত্ব বিডিওর প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছেন। পূর্ব বর্ধমানের এই ঘটনা নিছক ব্যতিক্রম নয়, এটাই এখন পশ্চিমবঙ্গের সাধারণ নিয়ম। শাসক দল এবং প্রশাসনের মধ্যে কোনো সীমারেখা নেই। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল জামানায় থানা শাসক দলের পার্টি অফিস, বিডিও অফিস তৃণমূলের পার্টি অফিস, পুলিশ আমলা সবাই তৃণমূল, সেটা আবার প্রমাণ হলো। এই খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। হাতরাসে পদপৃষ্ঠের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল গান্ধী, এই কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেশী বেণুগোপাল। গত মঙ্গলবার হাতরাসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে রাজনৈতিক চাপানুতর। এহেন পরিস্থিতিতেই সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা। কেশী বেণুগোপাল জানিয়েছেন, হাতরাসের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্য হাতরাসে যেতে চাইছেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে গিয়ে আহত এবং স্বজনহারাদের সঙ্গে কথা বলতে চান। তবে আপাতত লোকসভার অধিবেশন চলছে, তার মধ্যে কবে উত্তরপ্রদেশ যেতে পারবেন রায়বরেলির সাংসদ, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কংগ্রেসের তরফে অবশ্য রাহুলের হাতরাস যাত্রা নিয়ে কোনো দিনক্ষণ প্রকাশ করা হয়নি।
অবশেষে কাটল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা। নিজের সিদ্ধান্ত থেকেই পিছিয়ে এলেন রাজ্যপাল। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য। সূত্রের খবর অনুযায়ী গত 2রা জুলাই দিল্লিতে বসেই রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের তরফে বারবার অনুরোধ আসায় ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিলেন রাজ্যপাল। বরানগরে নির্বাচিত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা নির্বাচিত প্রতিনিধি রেয়াত হোসেন সরকারের বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন অব্যাহত। দুই বিধায়কের রাজভবনের শপথ গ্রহণের কথা জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু তাতে রাজি হননি সায়ন্তিকারা। তারা বিধানসভায় শপথ গ্রহণ করানোরই দাবি জানিয়ে আসছিলেন। আম্বেদকরের মূর্তির নিচে দেখাচ্ছিলেন বিক্ষোভও। এমনকি বিধানসভার স্পিকারকে শপথ গ্রহণ করানোর ক্ষমতা দেওয়ার আর্জিও জানানো হয়েছিল তাদের তরফে। চোপড়া নিয়ে এখন উত্তাল রাজ্য তথা জাতীয় রাজনীতি। যে ঘটনা এই চোপড়াতে ঘটে গিয়েছে এবং তারপর যে মন্তব্য করেছেন তৃণমূলের বিধায়ক, তা বিভিন্ন মহলে প্রশ্ন তুলে দিচ্ছে। বাঙালি হিসেবে এটা সকলের কাছেই অত্যন্ত লজ্জার কারণ। আর এই পরিস্থিতিতে আজ রায়গঞ্জের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে হঠাৎ করেই চোপড়া থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। যেখানে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি বাংলার একজন মানুষ হিসেবে যে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে সেই কথাও ব্যক্ত করলেন তিনি। প্রসঙ্গত এদিন চোপড়া থানায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে বিরোধী দলনেতা বলেন, এই চোপড়ায় যে ঘটনা ঘটেছে আমরা অত্যন্ত লজ্জিত। আমাদের সকলের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমরা তাই এখানে পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করে বেশ কিছু দাবি জানিয়ে গেলাম। হামিদুল রহমান এখানে প্যারালাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। তার নেতৃত্বে পঞ্চায়েতেও এখানে ভোট লুট হয়েছে। অর্থাৎ সাম্প্রতিককালে চোপড়ায় যে ঘটনা ঘটে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে এদিন সেই থানায় পৌঁছে গিয়ে রীতিমতো গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী, যার ফলে আরও চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার অসুস্থ অবস্থায় মুকুল রায়কে ভর্তি করা হয়েছিল অ্যাপোলো হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তার। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন সৌমিত্র। এখন দ্বিতীয়বারের জন্য বিজেপির সাংসদ। আগে মুকুলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সৌমিত্র খাঁ। এদিন তিনি নিজেও সেই কথা জানান। সৌমিত্র বলেন, মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে আসা। তাকে দেখতে এসেছি। আমি বিজেপিতে আছি। তিনিও এখনো বিজেপির বিধায়ক। তবে যে দলেরই হোক, যাদের দ্বারা আমি উপকৃত আমি তাদের পাশে দাঁড়াই। একসময় বাংলার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মুকুল রায়। তৃণমূলে তাকে নাম্বার 2 বলা হতো। পরে নানা ওঠানামার পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে জিতেও ছিলেন বিজেপির টিকিটে। তারপরে আবার তাকে তৃণমূলের দফতরে দেখা গিয়েছিল। একসময় আবার তাকে দিল্লি চলে যেতে দেখা গিয়েছিল। বুধবার রাতে কাঁচরাপাড়ার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার ছেলে শুভ্রাংশু রায় তাকে নিয়ে যায় কলকাতায় অ্যাপোলো হাসপাতালে। বুধবার মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তার। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তার অন্য অসুখ রয়েছে, ফলে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। চিকিৎসকদের আশা, অস্ত্রোপচারের 48 ঘন্টার মধ্যে তাকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হবে। পরিবার সূত্রে খবর, বুধবার পড়ে গিয়ে চোট পায় মুকুল রায়। রাত 11:30 নাগাদ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় সাবডিউরাল হেমাটোমা। এই পরিস্থিতি তখনই তৈরি হয় যখন করোটির নিচে থাকা আস্তরণের তলায় রক্ত জমাট বাঁধে এবং মস্তিষ্কের রক্তবাহী নালী ফেটে যায়। অ্যাপোলো হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান SN সিং এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার এই অস্ত্রোপচার হয়। এরপর নিউরোর ICUতে রাখা হয় তাকে। রাখা হয় ভেন্টিলেশনে। এই ঘটনার আগে একবার তাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিংহ। মুকুল রায়কে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন অধীর চৌধুরীও। বেআইনি পাথর বোঝাই ট্রাকের দৌরাত্ম্যে বীরভূমের 44টি গ্রামের মানুষের জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড়।
অভিযোগ, প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক পাথর বোঝাই গাড়ি যাতায়াতের ফলে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে মোট 19 কিলোমিটার রাস্তা সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অভিযোগ, বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাতায়াত করে ট্রাকগুলি। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় বেআইনি পাথর খাদানগুলি চিহ্নিত করতে জেলা শাসককে বিশেষ দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় 4টি হাসপাতাল ও 11টি স্কুল রয়েছে, কিন্তু বেআইনি পাথর খাদানের দাপটে রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় বিপদের সময় কোনো অ্যাম্বুলেন্সও ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। মামলাকারীর অভিযোগ, পাথর খাদান থেকে 16 নম্বর জাতীয় সড়কে ওঠার বিকল্প রাস্তাও রয়েছে, কিন্তু বেআইনিভাবে পাথর বোঝাই করার কারণে ওই রাস্তার পরিবর্তে গ্রামের রাস্তায় ব্যবহার করে ট্রাকের চালকেরা। অভিযোগের প্রেক্ষিতে বীরভূমের জেলা শাসককে অবিলম্বে একটি বিশেষ দল গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে জেলা পুলিশকে সংশ্লিষ্ট দলের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে বেআইনি খাদানগুলি চিহ্নিত করে হাইকোর্টের রিপোর্ট জমা দিতে হবে জেলা শাসককে। লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরও এক বিজেপি প্রার্থী। ভোট বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী মিতালি বাগ। তবে বিজেপি প্রার্থীর দাবি, নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছেন মিতালি। তাই ভোট বাতিলের দাবি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, আরামবাগ কেন্দ্রে ভোট গণনা হয়েছিল গত 20 এপ্রিল। এই কেন্দ্রে ভোটদানের হার ছিল 79.50%। তাতে অরূপকান্তি পেয়েছিলেন 7,06,188টি ভোট এবং মিতালি পেয়েছিলেন 7,12,587টি ভোট, অর্থাৎ 6,000-এর কিছু বেশি ভোটে জয়ী হয়েছেন মিতালি বাগ। তবে বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কারচুপি করার কারণেই তিনি পরাজিত হয়েছেন। এই অবস্থায় নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।